ধর্ম হলো যার যার, উৎসব হলো সবার। বাংলাদেশের ইতিহাসে অন্যতম লুটেরা হিসেবে সালমান এফ রহমানের নাম ইতিহাসে ঘৃণা ভরে উচ্চারিত হবে। নামমাত্র জামানতে সরকারি বেসরকারি ব্যাংক থেকে ঋণ নিয়ে দেশের অর্থনীতি ফোকলা করে দেওয়া সালমান রহমানরা সর্বোচ্চ পর্যায় থেকে পৃষ্ঠপোষকতা পেয়েছেন। পতিত শেখ হাসিনা সরকারের আমলে বিদেশে টাকা পাচারকারীদের অন্যতম মাস্টারমাইন্ড সালমান রহমানের প্রাসাদ তুল্য বাড়ির সামনে ঢাকা টাইমস ডিজিটাল অনুসন্ধানী টিম। রাজধানীর গুলশানের ৭১ নম্বর রোডের বাড়িটি কয়েক বিঘা জমির ওপর নির্মিত। বাড়িটিতে এখন কয়েকজন নিরাপত্তা প্রহরী ছাড়া কেউই থাকছেন না, বসবাসের সেই পরিবেশও নেই। দর্শক, ঢাকা টাইমস অনুসন্ধান করে জানতে পেরেছে সালমান এফ রহমানের এই বাড়িটির মূল্য কমপক্ষে ১,০০০ কোটি টাকা। গত ৫ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতা এই বাড়িতে ঢুকে পড়ে এবং তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটায়। কয়েকদিন ধরে চলে লুটপাট। তখনই প্রশ্ন ওঠে, সালমানের হাতে অন্তত কোটি টাকা মূল্যের রোলেক্স ঘড়ি কি দুর্নীতিরই প্রতীক ছিল? ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর পলাতক ছিলেন সালমান এফ রহমান। ১৩ই আগস্ট ধরা পড়ার সময় তার যেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে, তাতে দেশের ব্যাংক ও আর্থিক খাতের সবচেয়ে বড় রাঘব বোয়ালের করুণ পরিণতি দেখা গেছে। যেভাবে দাড়ি কেটে চুলে রং দিয়ে লুঙ্গি পরে ছদ্মবেশে নদীপথে পালাচ্ছিলেন, সালমান এফ রহমান নিজে কি কখনো তার এমন পরিণতির কথা ভেবেছিলেন? সাধারণের কাছে এই দৃশ্য ছিল অভাবনীয়। শেখ হাসিনা সরকারের পতনের পর পালাতে গিয়ে সালমান এফ রহমানের এই ছদ্মবেশ মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই হাসির হুল্লোড় তৈরি করে। কেননা দেশের মানুষ ৫ দশক ধরে তাকে ধবধবে সাদা দাড়ি, সাদা চুলওয়ালা, সাদা পাঞ্জাবি পরা অবস্থায় দেখে আসছিল। সালমান এফ রহমানের এমন বেশভূষার কারণে অনেকেই তাকে কৌতুক করে দরবেশ নামে ডাকত। তবে পুঁজিবাজারকে প্রায় ধ্বংস করে দেওয়া হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপি সহ নানা দুর্নীতির বিপরীতে তার দরবেশি বেশভূষা ছিল একেবারে বিপরীত। শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন বেক্সিমকোর এই কর্ণধার, ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্প উপদেষ্টাও। সালমান এফ রহমান গত ৫২ বছর ধরে ৭টি ব্যাংক থেকে ৩৬,৮৬৫ কোটি টাকা ঋণ নিয়েছেন। শুধু জনতা ব্যাংক থেকেই তার কোম্পানি ঋণ নিয়েছে ২৩,০০০ কোটি টাকার বেশি। নিজের মালিকানাধীন আইএফআইসি ব্যাংক থেকেই অবৈধভাবে ১১,০০০ কোটি টাকার বেশি ঋণ নিয়েছেন। এই বিপুল ঋণের অতি ক্ষুদ্র অংশই ব্যাংকে ফেরত এসেছে। পাকিস্তান আমলের রাজনীতিবিদ প্রয়াত ফজলুর রহমানের পুত্র সালমান এফ রহমান ১৯৭২ সালে বড় ভাই সোহেল এফ রহমানের সঙ্গে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি বা বেক্সিমকো গড়ে তুলেছিলেন। বাবা ফজলুর রহমানের করা ধানমন্ডির বাড়ির সুবাদে শেখ কামালের বাল্যবন্ধু হয়ে উঠেছিলেন সালমান। সেই বন্ধুত্বের সূত্রে স্বাধীনতার পর ৫২ বছর ধরে আবাহনী ক্রীড়াচক্রের মাধ্যমে দেশের ক্রীড়া জগৎকে নিয়ন্ত্রণ করেন সালমান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিতর্কিত সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন সালমানের মালিকানাধীন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আরেক মহাবিতর্কিত সালাউদ্দিনের ক্ষমতারও মূল ভিত্তি ছিল সালমান রহমান। গত ৪ দশক ধরে বছরের পর বছর বেক্সিমকোর বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানকে লোকসানি হিসেবে দেখানো হয়। এরপরও বেক্সিমকোর কোনো প্রতিষ্ঠানকেই ব্যাংক ঋণ পেতে কখনোই বেগ পেতে হয়নি। ১৯৮৩ সালে স্বৈরাচার এরশাদ ক্ষমতাসীন হওয়ার পর তার সঙ্গেও দারুণ দহরম মহরম ছিল সালমানের। এর ফলশ্রুতিতে সালমানকে একটি প্রাইভেট ব্যাংকের লাইসেন্স দেন স্বৈরাচার এরশাদ। ৯০ দশকে রাজনীতিতে আসা সালমান সমৃদ্ধ বাংলাদেশ আন্দোলন নামে একটি রাজনৈতিক দলও গঠন করেন। ১৯৯৬ সালের জুনের নির্বাচনে অংশ নিয়ে জামানতও হারান। সালমান এফ রহমান পরে আওয়ামী লীগে যোগ দেন। ১৯৯৬ ও ২০১০ সালের শেয়ার বাজার ধসের পেছনে ছিলেন সালমান। তদন্ত রিপোর্টে তার লুটপাটের বিষয়টি প্রমাণিত হওয়া সত্ত্বেও ক্ষমতাসীন মহলের আশীর্বাদে কোনো শাস্তি পেতে হয়নি সালমানকে। ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচন করেন সালমান। তবে চাচা বিএনপি প্রার্থী নাজমুল হুদার কাছে হেরে যান। ২০১৪ সালের একতরফা নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য হয়ে ক্ষমতার কেন্দ্রে চলে আসেন সালমান। ২০১৮ সালে রাতের ভোটের কিছুদিন আগে এই লুটেরা ব্যবসায়ী হাসিনার অত্যন্ত প্রিয়ভাজন হয়ে ওঠেন। পরে হাসিনা তাকে মন্ত্রীর মর্যাদায় বেসরকারি বিনিয়োগ ও শিল্প উপদেষ্টা বানান।
2019-24 পর্যায়ে হাসিনা সরকারের অর্থনৈতিক নীতি নির্ধারণে সালমানই ছিলেন দণ্ডমুণ্ডের কর্তা। সালমানের পরামর্শে যাবতীয় অর্থনৈতিক ও ব্যবসা সংক্রান্ত সরকারি নীতি গ্রহণ করতেন শেখ হাসিনা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে সব রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও বোর্ডের পরিচালক নিয়োগের সিদ্ধান্তও দিতেন সালমান। এমনকি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনগুলোতে অন্তর্ভুক্ত হতে হলেও তার আস্থা অর্জন করা লাগত। 2021 সালের পর দেশের অর্থনীতি ক্রমশ বিপর্যয়ের গিরিখাতে ধাবিত হচ্ছিল। সেই সময়েও ব্যাংক ঋণ লুণ্ঠন থেকে দূরে সরানো যায়নি সালমানকে। দেশের ব্যাংক খাত ও শেয়ার বাজারের 12টা বাজিয়ে দেওয়া প্রতাপশালী সালমান এখন কারাগারে। তার ফাঁসির দাবিতে ঝাড়ু মিছিল করে ঢাকার নবাবগঞ্জের লোকজন। একের পর এক মামলায় পুলিশি রিমান্ডেও গেছেন। এরই মধ্যে সালমান এফ রহমানের 36,000 কোটি টাকা দুর্নীতি সংক্রান্ত 8 ব্যাংকের নথি তলব করা হয়েছে। অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। জব্দ করা হয়েছে সালমান এফ রহমান ও ছেলের ব্যাংক হিসাব।